অর্থ এবং পেশি শক্তি ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে ছিল। এখন সেটা ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে গেছে। পলিটিক্সটা ঠিক না হলে ইকোনমিক্সটা ঠিক হবে না। তো এই নির্বাচনের পরে যে সরকার আসবে সেই সরকারের টপ প্রায়োরিটি কি কি হওয়া উচিত? সরকারের যেটা চ্যালেঞ্জ হবে মূল্যের স্তরটা কমানো। প্রিয় দর্শক, টেলিক্যাশ প্রেজেন্টস রোড টু ইলেকশন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি সাখাওয়াত লিটন। আজ আমাদের সাথে আলোচনায় যোগ দিবেন বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক লিড ইকোনমিস্ট জাহিদ হোসেন। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। ডক্টর জাহিদ হোসেন, আপনাকে আমাদের আলোচনায় স্বাগতম। ধন্যবাদ। আপনি কেমন আছেন? এই তো ভালো আছি। আপনার কেমন? আমরাও সবাই ভালো আছি। আপনার সাথে আজ আমরা আলোচনা করতে চাই, আমাদের সামনে একটা নির্বাচন আসছে, ফেব্রুয়ারিতে নির্বাচন। আপনি নির্বাচনী রাজনীতি পত্রপত্রিকায়, টেলিভিশন চ্যানেলে, সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনি পর্যবেক্ষণ করছেন, ফলো করছেন। এই বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে বড় বড় অনেক শোডাউন, হাজার হাজার মোটর সাইকেল নিয়ে শোডাউন হচ্ছে। তো আমাদের নির্বাচন আসলেই যেটা বলা হয় টাকার খেলা, তো এই নির্বাচনেও সেই ধরনের আলামত দেখা যাচ্ছে। এটা আমি আপনার কাছে জানতে চাইব, এটা আমাদের রাজনৈতিক যে অর্থনীতি দীর্ঘদিন ধরে যেটা গড়ে উঠেছে এবং বিগত 10 বছর বা 15 বছরে শেখ হাসিনার আমলে যেটা একটা দানবীয় আকারও ধারণ করেছিল, তো এখন যেটা চলছে সেটারই একটা বহিঃপ্রকাশ কিনা? এটা তো অবশ্যই, তবে এটা নতুন কিছু না। এই ধরনের ধরেন অর্থের প্রদর্শন এবং শক্তির প্রয়োগ, মানি অ্যান্ড মাসেল পাওয়ার, আমাদের অতীতের নির্বাচনেও আমরা দেখেছি। তবে আগে যেমন আমি বলবো, ধরেন আমাদের এই নির্বাচন তো আমরা একেবারে স্বাধীনতার পরে প্রথম নির্বাচন দেখেছিলাম 1973 সালে। তারপরে অনেক ধরনের নির্বাচন হয়েছে। তো সেখানে এই যে শক্তির প্রয়োগ, অর্থ এবং পেশি শক্তি, এটা একটা ক্ষুদ্র কুটির শিল্প পর্যায়ে ছিল। এখন সেটা স্কেলিং আপ হয়ে ইন্ডাস্ট্রিয়াল স্কেলে চলে গেছে এবং সেটার জন্য হয়তো সবচেয়ে বেশি কৃতিত্ব দাবি করতে পারেন বিগত শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার দেশটিকে চালিয়েছে, তারা এটাকে স্কেলিং আপে তাদের অবদানটা সবচেয়ে বেশি উল্লেখযোগ্য বলতে হবে। তাহলে আপনার এই মানি যে এখন যে টাকার খেলা হচ্ছে, নির্বাচনের পরে যারা আমাদের এখানে বলা হয় নির্বাচনে টাকার বিনিয়োগ হয়, অর্থের বিনিয়োগ, তারা তো রিটার্ন এক্সপেক্ট করে থাকেন। তাহলে নির্বাচনের পরে যে সরকারই গঠিত হবে, এই টাকা যারা রিকভার করতে চাইবেন, দেশের অর্থনীতির উপরে, সরকারের পলিসি মেকিংয়ের উপরে, দুর্নীতি দমনের উপরে এটার প্রভাব কি পড়বে? সেটা নির্ভর করছে, ধরেন যারা টাকা দিয়ে নির্বাচন করছেন তারা নির্বাচন জিতবেন কিনা। এখন আমরা যেটা অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে যদি ভবিষ্যৎকে দেখতে চাই, তাহলে ধরে নেওয়া যায় যে টাকা দিয়ে নির্বাচন জেতা সম্ভব এবং সেটা হয়তো ঘটতেও যাচ্ছে। তর্কের খাতিরে যদি সেটা আমরা ধরে নিই যে আমি নির্বাচন করলাম, নির্বাচনে প্রচুর অর্থ ব্যয় করলাম, আমি জনকল্যাণের জন্য অর্থ ব্যয় করে নির্বাচন জিততে চাচ্ছি, এটা তাত্ত্বিকভাবে সম্ভব, কিন্তু বাস্তবে এটা একটা উদ্ভট চিন্তা যদি আমি বাস্তব ভিত্তিক চিন্তা করি। তো সেই ক্ষেত্রে ওই টাকা তো আমাকে তুলতেই হবে এবং আমি যতদিন ক্ষমতায় থাকবো, অর্থ ব্যয় করে নির্বাচনে যদি আমি আসি এবং সেই টাকা তুলতে চাই,
তাহলে আমার মনে হয় একটা রিজনেবল অ্যাসাম্পশন, যারা টাকাটা তুলবেন তাদের হবে যে আগামী নির্বাচনে হয়তো আমি জিততে পারবো না, কারণ এই টাকা তুলতে গেলে তো আমি জনপ্রিয়তা হারাবো। আপনারা আছেন, মিডিয়া আছে, অন্যান্যরা আছেন, বিরোধী পক্ষ আছে, কাজে আমি যেই পদ দিয়ে টাকাটা তুলবো সেইটা যে গোপন থাকবে এটা তো ধরে ধরে নেওয়া যায় না। কাজেই সমস্যাটা দুই ধরনের, একটা হচ্ছে যে আমি টাকা ব্যয় করছি এবং সেইটা তোলার যে টাইম হোরাইজনটা সেটাও কিন্তু খুব সীমিত। এমন যেটা হচ্ছে আমার আমার অ্যাসাম্পশন হতো যে আমি যেই টাকা ব্যয় করলাম সেটা ব্যয় করে আমি 20 বছর থাকবো, তাহলে 20 বছর সময় আছে লং ধীরে টার্ম সুস্থে, ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট হিসাবে। এখন এটা ওই শর্ট টার্ম টাইম হোরাইজনের মধ্যেই আমাকে দ্রুত টাকাটা তুলতে হবে এবং পসিবলি, যেটা আমরা ওই পলিটিক্যাল বিজনেস সাইকেল থিওরির কনসেপ্টটা আপনি এখানে ব্যবহার, মানে রেলেভেন্ট হতে পারে যে নির্বাচন হয়ে যায়, নির্বাচিত হওয়ার পরপর যদি আমি কাজটা না করি, টাকাটা না তুলি, তাহলে আগামী নির্বাচনের আগে তো আমি একটু সৎ চেহারার, সৎ ভাবমূর্তি তোলার সময়টা পাবো না। আবার কাজে আমার যদি ফ্রেশ ইনভেস্ট করতে হবে। আবার ফ্রেশ ইনভেস্ট করতে হবে, আবার ভাবমূর্তিও তো গড়ে তুলতে হবে, সেখানেও আমাকে ইনভেস্ট করতে হবে। কাজেই যদি আমার টাইম হোরাইজন তো হচ্ছে 5 বছর ডেজুরে, মানে যেটা আমি নির্বাচিত নির্বাচিত হয়েছি 5 বছরের জন্য, কিন্তু টাকা তোলার টাইম হোরাইজনটা 2-3 বছরের বেশি। হবে না। আপনি যদি প্র্যাকটিক্যাল হন এবং ওয়াইজলি সেটাকে রিকভার করতে চান, তাহলে 2-3 বছরের মধ্যে আপনাকে কাজটা সেরে ফেলতে হবে, যাতে রিমেইনিং 2 বছরে আপনি আপনার আবার ভাবমূর্তি, সততা, সমাজ কল্যাণ, কনস্টিটিউয়েন্সি পর্যায়ে গিয়ে কাজ করা, ওইখানে আপনি সময়টা ব্যয় করতে হবে এবং প্রার্থী টাকা নিয়ে আপনার দুশ্চিন্তা করতে হবে না। প্রার্থী তো শুধু একা যে খরচ করছেন তা তো না, তার আশপাশের যারা শুভাকাঙ্ক্ষী তারাও তো উইনিং ক্যান্ডিডেটের উপরে ইনভেস্ট করছে, তারাও তো রিটার্ন এক্সপেক্ট করে থাকবে। তাহলে যে সরকারি যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়, ঠিকাদারি বলি, এডিপি ইমপ্লিমেন্টেশন বলি, এইগুলোতে তো এর একটা বড় ইম্প্যাক্ট পড়বে কিনা? অবশ্যই, নাহলে নাহলে তাদের কাছে আপনার উত্তর কি থাকবে যে আমরা সময় দিয়েছি, অর্থ দিয়েছি, কি পেলাম? তো সেই ক্ষেত্রে আপনার আপনার নিজের টাকা এবং আপনার সহযোগীদের টাকা সবগুলোই হয় সরাসরি পাবলিক কন্ট্রাক্টের মাধ্যমে, অথবা ব্যবসা করতে গেলে আপনার সহযোগী যারা হবে তারা তো আর বেকার না, বা তারা একেবারে যে তাদের কোনো প্রতিষ্ঠান নাই, কোনো ব্যবসা নাই, তা তো না। তো কাজেই তারা চাইবে কি, হয় আমাকে পাবলিক কন্ট্রাক্টসগুলি দেন, অথবা ভর্তুকি দেন, অথবা ট্যাক্স ওয়েভার দেন, অথবা রেগুলেটরি ফেভার্স দেন, অথবা ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ঋণ দেন যেটা আমাকে পরিশোধ করতে হবে না। কোনো না কোনোভাবে আপনাকে সেই সুবিধাগুলো শুধু নিজে সব কক্ষীগত করলে পরবর্তী পর্যায়ে আপনি রাজনীতিতে টিকতে পারবেন না। যাদের কাঁধে ভর দিয়ে আপনি উঠে এসছেন তাদেরকে ভুলে গেলে আপনার রাজনৈতিক মৃত্যু হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে। তাহলে এটা কি একটা দুষ্টু চক্রের মতো, একটা ভিসিয়াস অবশ্যই, সাইকেল বা সার্কেলের মতো? অবশ্যই সেটা তার বলার অপেক্ষা রাখে না। এটা আবার এটাও বলতে পারেন যে দুষ্ট চক্রটা কিরকম। একটা হলো যে ধরেন আমি রাজনীতিতে আসলাম, আমি সৎ পথে ফেয়ার প্লে করে খেলাটা খেলতে চাই, কিন্তু আমার প্রতিপক্ষ যারা আছে তারা ফাউল প্লে করেই খেলে। তো সেইখানে আমি ফেয়ার প্লেতে যদি স্টিক করি তাহলে আমি খেলা থেকেই বাদ পড়ে যাব। তো সেই ক্ষেত্রে যেহেতু অন্যরা ফাউল করছে সেজন্য আমিও ফাউল তাহলে করতে, এখানে রেফারি বা আম্পায়ারের ভূমিকাটা কি? আম্পায়ারও তো ফাউল করে। আম-
আম্পায়ারকে তো আপনার কোনো না কোনো পক্ষ নিতে হয়। ক্যাপচার করে নেয়। হুম। এবং ক্যাপচার করে আম্পায়ারের ফাউলটা হলো কি, সে কিছু ফাউল রেড কার্ড দেখিয়ে দেয়, আবার কিছু ফাউল দেখেও দেখে না। ওইটাও তো একটা ফাউল। মানে আপনি আনইভেন ট্রিটমেন্ট করলেন ফর দি সেম অফেন্স, ওইটাও তো এক ধরনের আম্পায়ারিং এর ব্যর্থতা বা আম্পায়ারিং এর ফাউল। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি, এখানে একটা দুষ্টচক্র যেটা তৈরি হচ্ছে সেটা হলো যে, আমি বলছি লিটন টাকা খরচ করছে, পেশি শক্তি ব্যবহার করছে, এবং সেটাকে আমি ভদ্র আচরণ দিয়ে যদি কাউন্টার করি, আমি শুধু মিটিং করলাম, এই মিটিংয়ে বললাম যে লিটন এই কাজ করছে, আমি এই কাজ করবো না, সৎ পথে থেকেই আমি নির্বাচন করব, আপনারা আমাকে ভোট দেবেন, সেইটা আমার হয়তো মূল্যায়নে যে এইটা ইজ নট এ উইনিং স্ট্র্যাটেজি গিভেন দ্য কনটেক্সট। তো লিটন করছে সেজন্য আমার করতে হবে। আর লিটনও তো একই কথা ভাবছে যে উনি করছে, আমি না করলেও তো উনি করবেন, আর উনি করে যদি আমি না করি তাহলে আমার জেতার সম্ভাবনা নাই, কাজে আমাকেও করতে হবে। সো ওই যে ওয়ারেন বফের একটা উক্তি আছে যে 5 মোস্ট ডেঞ্জারাস ওয়ার্ডস, উনি বিজনেসের কনটেক্সটে বলছিলেন, করাপশনের কনটেক্সটে বলছিলেন, এটা আমাদের পলিটিক্সের কনটেক্সটেও প্রযোজ্য, যে এভরিওয়ান এলস ইজ ডুইং ইট। এটাই হচ্ছে ম্যাক্সিম, এভরিওয়ান এলস ইজ ডুইং ইট, দেয়ারফোর আই হ্যাভ টু ডু ইট। সো আপনিও একই কথা বলছেন, আমিও সেইটাই দুষ্ট চক্র। তাহলে ভালো রাজনৈতিক সংস্কৃতি যদি আমরা গড়ে তুলতে না পারি, সেটার লক্ষণ আমাদের আলোচনায় আমরা যেটা বুঝছি সেটার লক্ষণও ক্ষীণ, তাহলে আমরা ভালো অর্থনীতি কিভাবে এক্সপেক্ট করে থাকি? আবার ভালো অর্থনীতি না থাকলে ভালো রাজনীতি বা কিভাবে সম্ভব হবে? এইটা ইকোনমিক্স এবং পলিটিক্যাল সায়েন্সের একটা ইন্টারসেকশনের এলাকা, মানে এখানে দুই শাস্ত্রেরই প্রয়োজন হয়। ভালো অর্থনীতি আগে না ভালো রাজনীতি আগে? মুরগি ডিমের, চিকেন এন্ড এগ প্রবলেম। তো সেখানে আমরা যখন কলেজে পড়াশোনা করতাম, আমার মনে আছে সোশিওলজি ক্লাসে আমাদেরকে শেখানো হয়েছিল মডার্নাইজেশন থিওরি। মডার্নাইজেশন থিওরিটা কি ছিল, যে আমরা দেখি যে রাজনৈতিক ব্যবস্থা, পলিটিক্যাল সিস্টেমস সারা বিশ্বে এক এক দেশে এক এক রকম, এবং বর্তমানে যে উন্নত দেশ আছে, মানে যেগুলো রোল মডেলস অফ ডেমোক্রেসি আপনি বলতে পারেন, সেই দেশগুলো 300 বছর আগে কি ছিল? আপনি 300 বছর আগে ইটালির কথা ভাবেন, যদি গ্রিসের কথা ভাবেন, ফ্রান্সের কথা ভাবেন, সেখানে যে শাসন ব্যবস্থা ছিল, পরে শিল্প বিপ্লব হলো, শিল্প বিপ্লবের পরে গত 200 বছরে আমরা দেখেছি যে আসলে পৃথিবী উন্নয়নের পথে হেঁটেছে। মডার্নাইজেশন থিওরি হলো ওই ইকোনমিক ডেভেলপমেন্ট হ্যাজ লেড টু পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ইকোনমিক ডেভেলপমেন্টের কারণেই পলিটিক্যাল ডেভেলপমেন্টটা সম্ভব হয়েছে, মানে ম্যাচিওর ডেমোক্রেসির দিকে ওইসব দেশগুলো যেতে পেরেছে। কিন্তু আপনি আমাদের কনটেক্সটে দেখেন যে এই মডার্নাইজেশন থিওরি, আমরা ধরেন 71 সালে যখন স্বাধীন হয়েছিলাম, আমাদের মাথাপিছু আয় $100 কম ছিল, 80% লোক দরিদ্র সীমার নিচে বাস করত, অবকাঠামো বলতে কিছুই ছিল না, এন্টারপ্রেনিয়ার ক্লাস বলতে কিছুই ছিল না, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কথা বাদ দিলাম, একটা কৃষি নির্ভর অর্থনীতি, ইন্ডাস্ট্রি বলতে শুধু জুটই বোঝাতো। তো সেই দিক থেকে আমাদের মডার্নাইজেশন তো হয়েছে, এটা তো অস্বীকার করা যাবে না। যে কৃষিতেও মডার্নাইজেশন হয়েছে, প্রযুক্তির উন্নয়ন হয়েছে, শিল্প খাতেও মডার্নাইজেশন হয়েছে, সেবা খাতেও মডার্নাইজেশন হয়েছে। আজকে ধরেন ঢাকার যে উচ্চ দালান কোঠা, এটা আরবানাইজ একটা মানে মেগা সিটিতে পরিণত হয়েছে ঢাকা। এটা তো 1971 সালে ঢাকা তো এরকম ছিল না। হয়তো তখন অনেকেই বলবে যে তখন ঢাকা আরো বেশি বাসযোগ্য ছিল,
কিন্তু ওই সময় ঢাকার বর্তমানের যে পপুলেশন, এখন তো কালকে শুনলাম যে 3.5 কোটির বেশি। 3 কোটি 7 লাখের বেশি ঢাকার পপুলেশন। তো ওই সময় কি ঢাকা এই পপুলেশনকে হ্যান্ডেল করতে পারতো? আপনাদের মতো এরকম টিভি চ্যানেল ছিল? তো ওই জন্য আমি বলছি যে মডার্নাইজেশন তো আমাদের হয়েছে, কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্ট কোন দিকে গেছে? পলিটিক্যাল ডেভেলপমেন্ট, ঠিক আছে, আমরা বলতে পারি যে 1991 থেকে 2014 পর্যন্ত আমরা একটা মোটামুটি একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্যে ছিলাম। কম্পিটিটিভ ইলেকশনস হতো, কিন্তু চর্চাগুলি যদি আপনি দেখেন, যে 96 এর ইলেকশন, তারপর 2001 এর ইলেকশন, তারপর 2009 এর ইলেকশন, 2014 এর ইলেকশন, এই চর্চাগুলি যদি আপনি ওভার টাইম কম্প্যারিজন করেন, তাহলে কি আপনি কনফিডেন্টলি বলতে পারবেন যে ইভেন এই নর্মাল টাইমে, পরের কথা বাদ দিলাম, এই নর্মাল টাইমেও আমাদের রাজনৈতিক চর্চা উন্নতির দিকে গেছে? এটা কি বলতে পারবেন? খুব বেশি হলে বলতে পারবেন যে হ্যাঁ, যা ছিল তেমনই। 91 আর 96 আর 2001-এর মধ্যে পলিটিক্যাল প্র্যাকটিসে তেমন কোনো ডিফারেন্স আমরা দেখি নাই, কিন্তু অর্থনৈতিক উন্নয়ন হয়েছে। প্রতিটা নির্বাচনেই তো আমাদের কোনো নির্বাচনের আগে স্বাভাবিক অবস্থা তো বিরাজ করে নাই, একটা যুদ্ধ যুদ্ধ ভাব বিরাজ করে। যুদ্ধ যুদ্ধ ভাব। ইভেন নির্বাচনে 91 নির্বাচন হলো পরে, সংসদে একচেটিয়া কারো নিয়ন্ত্রণ ছিল না, মানে অ্যাবসলিউট মেজরিটি কারো ছিল না, কিন্তু বিরোধী দল কি বিরোধী দলের ভূমিকা পালন করেছে? রাস্তায় ভূমিকা কয়দিন তারা রাস্তায় সংসদের রাস্তায় ভূমিকা পালন করেছে। রাস্তায় ভূমিকা পালন করছে, কিন্তু সংসদে তাদের যে ল মেকার হিসাবে ল মেকার হিসাবে তাদের ভূমিকা ছিল যে দেশের আইন কানুন নিয়ে ডিবেট করা এবং সেগুলো সংস্কার করা। সেখানে বিরোধী দল ভূমিকায় তারা সংসদ বর্জনই আমাদের একটা সংস্কৃতিতে, কালচারে, পলিটিক্যাল কালচার, যেটা পরে 1996-এ নতুন বিরোধী দল এলো, তারা তো একই একই পথে হাঁটলো। 2001-এর পরে সেম সিচুয়েশন। 2014 পর থেকে শুধু সংস্কৃতির পরিবর্তন ঘটেছিল। হ্যাঁ, কিন্তু সেটা যেমন পালিত। 2014 সালের যারা বিরোধী দল তারা ক্যাবিনেটেও আছে। তারা তো এখন সেইটা তো বিরোধী দলের এক্সটেনশন হয়েছে আর কি, যেমন যেটা মানে যেমন সরকারের ভিতরেও একজন রাজনীতিবিদ এটা আমাকে মজা করে বলেছিলেন, এটা হলো কাঁঠালের আমসত্ত্ব। কাঁঠালের আমসত্ব। হ্যাঁ, না সেটা তো বিরোধী দল যে, সংসদ থেকে রাস্তাকেই বেশি প্রায়োরিটি দিয়েছে। না সেটাই আমার মেইন পয়েন্ট হচ্ছে যে অ্যাটলিস্ট আমাদের কনটেক্সটে এই যে মুরগি ডিম, পলিটিক্যাল ইকুইলিব্রিয়াম কি ইকোনমিক ইকুইলিব্রিয়াম কি ডিটারমিন করে, নাকি উল্টোটা, ইকোনমিক্স ডিটারমিনস পলিটিক্স? আমাদের কনটেক্সটে ওই যে মডার্নাইজেশনের থিওরির কথা আমি যেটা বলছিলাম, সেটা কিন্তু আমরা তার রিফ্লেকশন আমাদের সমাজে আমরা এটা দেখি নাই, যে ইকোনমিক মডার্নাইজেশনের সাথে সাথে পলিটিক্যাল মডার্নাইজেশনও হয়েছে, সেটা হয়নি আমাদের এখানে, তাহলে এখানে মিল্টন ফ্রিডম্যানের থিওরিটা আসলে কাজ করেনি। কাজ করেনি। তো আবার উল্টাটা যদি আপনি দেখেন, সেটার কিন্তু খুব স্ট্রং এভিডেন্স আছে যে পলিটিক্যাল চেঞ্জেস লিড টু ইকোনমিক রিফর্মস, নট অলওয়েজ, কিন্তু ওইটা একটা পূর্বশর্ত। যেমন ধরেন আপনি 1900 আমাদের মানে গণতান্ত্রিক চর্চা, ডেমোক্রেটিক প্রসেসের মাধ্যমে নির্বাচন হওয়া এবং নির্বাচিত সরকার ক্ষমতায় বসা, এটা তো বেসিক্যালি বাংলাদেশে 1991 সাল থেকে শুরু হয়েছে। আমাদের ট্রান্সফরমেটিভ ইকোনমিক রিফর্মস এইটা কবে হলো? ধরেন এরশাদের আমলে কিছু কিছু সংস্কার আমরা দেখেছি, বিশেষ করে কৃষি ক্ষেত্রে কিছু কিছু সংস্কার আমরা দেখেছি, যেগুলো তখনকার পপুলেশন প্রেশার, ফুড সিকিউরিটি প্রবলেম এবং 1974-এর দুর্ভিক্ষের যে ভয়ানক অভিজ্ঞতা ছিল, এগুলো কিন্তু মেইন ড্রাইভিং ফোর্স ছিল। ওই এই যে এগুলো মিনিমাম না করলে কোনো সরকারি ক্ষমতায় টিকতে পারবে না, ফুড সিকিউরিটিটা ইনশিওর করতে হবে।
সেজন্য এগ্রিকালচারে ল্যান্ড টেনিওর রিফর্ম দেখেছি আমরা, টেকনোলজিক্যাল প্রগ্রেস দেখেছি। কিন্তু ব্যাপক আকারে প্রাতিষ্ঠানিক সংস্কারের কাজ শুরু হয়েছে 1991 নির্বাচিত সরকারের। আমাদের সাইফুর রহমানের মতো আমরা একটা ফাইন্যান্স মিনিস্টার পেয়েছিলাম, এবং তখন এই স্টেবিলাইজেশন আর লিবারালাইজেশন এবং প্রাইভেটাইজেশন, এই যে মানে বেসিক কিছু কাঠামোগত সংস্কার, এটা কিন্তু পলিটিক্যাল চেঞ্জের ফলেই সম্ভব হয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলছি যে আমাদের অভিজ্ঞতা যেটা বলে সেটা হলো যে পলিটিক্সটা ঠিক না হলে ইকোনমিক্সটা ঠিক হবে না। ইকোনমিক্সটা ঠিক মতো চললেও যে পলিটিক্স ঠিক হবে এইটার কোনো নিশ্চয়তা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা দিতে পারি না। তাই যদি হতো তাহলে এই যে 90 থেকে আমাদের বাংলাদেশ আন্তর্জাতিক ডেভেলপমেন্ট ডিসকোর্সে একটা ডেভেলপমেন্ট ডার্লিং হলো কখন? সেটা হয়েছে 90-এর শেষে, এই যে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস যখন নির্ধারণ করা হলো, এবং ওই মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলসের ভিত্তিতে বিভিন্ন দেশের উন্নতি কতটা হয়েছে সেটা মেজারমেন্টটা শুরু হলো, তখন বাংলাদেশ সবার নজরে আসলো যে আরে এই দেশটা অ্যাভারেজ গ্রোথ হয়েছে, কিন্তু তার সত্ত্বেও এখানে ম্যাটারনাল মর্টিলিটি রেট বা লাইফ এক্সপেক্টেন্সি, ইনফ্যান্ট মর্টালিটি রেট, স্যানিটেশন সিস্টেমস, এই যে উন্নয়নের যে কিছু মৌলিক সূচক, সেখানে তার অগ্রগতিটা তার মাথাপিছু আয়ের অগ্রগতির তুলনায় অনেক বেশি, যেটাকে অনেকেই প্রফেসর ওয়াহিদুদ্দিন মাহমুদ একসময় এটাকে বলেছিলেন বাংলাদেশের ডেভেলপমেন্ট সারপ্লাস। সারপ্লাস বলতে যেটা বোঝাচ্ছে যে আমাদের পার ক্যাপিটা ইনকামের ভিত্তিতে যেই পরিমাণ, যেই সংখ্যার লাইফ এক্সপেক্টেন্সি হওয়ার কথা বা যেই ম্যাটারনাল মর্টালিটি রেট হওয়ার কথা, লাইফ এক্সপেক্টেন্সি তার চাইতে বেশি, ম্যাটারনালি মর্টালিটি রেট তার চাইতে কম। এইটাকে উনি বলছে, এই ডিফারেন্সটাকে বলছিলেন যে এটা আমাদের ডেভেলপমেন্ট সারপ্লাস। পরে শান্তা দেবরাজন যখন বাংলাদেশের উপরে পভার্টি অ্যাসেসমেন্ট করতে এসেছিল, তখন সে এটাকে নাম দিয়েছিল ডেভেলপমেন্ট প্যারাডক্স হিসাবে, যে হাউ ডু ইউ এক্সপ্লেইন দিস। এবং সেটার অনেক মানে বিভিন্ন পর্যায়ে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এই নিয়ে কিন্তু একটা একটা নতুন ফিল্ড অফ রিসার্চ এখানে গড়ে উঠছিল, যে হাউ ডু ইউ এক্সপ্লেইন বাংলাদেশের ডেভেলপমেন্ট প্যারাডক্স বা ডেভেলপমেন্ট সারপ্রাইজ। পলিটিক্স চেঞ্জ না হওয়া সত্ত্বেও, মানে ইনিশিয়ালি পলিটিক্যাল চেঞ্জ হলো, তারপরে ইকোনমিক ডেভেলপমেন্ট হলো, কিন্তু ইকোনমিক ডেভেলপমেন্ট হওয়া সত্ত্বেও পলিটিক্যাল ডেভেলপমেন্ট আর হয় নাই। যেমন পলিটিক্যাল ডেভেলপমেন্ট না হওয়ায় আপনি যেটা বলছিলেন সেটা আমাদের একটা গুড জার্নি ছিল, প্রোগ্রেস হচ্ছিল, দারিদ্র্য বিমোচন হচ্ছিল। সর্বশেষ বিশ্বব্যাংকের যে প্রতিবেদনটা প্রকাশিত হয়েছে সেখানে আপনার বলা হচ্ছে 2010 থেকে, মানে গত রেজিমের একটা কম্প্যারিজন, 2010 থেকে 16 পর্যন্ত যে অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছে সেটা ইনক্লুসিভ ছিল, বাট 16-র পর থেকে উল্টো যাত্রা শুরু হয়ে গেছে। ওই যে 14 ইলেকশন আপনি বললেন, 16 আসলো 14 ইলেকশনের পর থেকেই। তার মানে যখন ডেমোক্রেটিক ন্যূনতম কোনো মাত্রা ছিল না, তখন সব সিচুয়েশনটাই রিভার্স হয়ে গেল। এরপরে আপনার হোয়াইট কমিটির কাজ করেছেন, বিভিন্ন কমিশনেও কাজ করেছেন, দেখেছেন আমাদের ইকোনমি কিভাবে সাফার করেছে, এখন যেগুলো বের হয়ে আসছে। তাহলে এইটা রিভার্স করতে হলে আমাদের করণীয় কি? এটা রিভার্স করতে হলে আপনাকে গোড়ার সমস্যাটা দেখতে হবে। কারণ ইভেন বিশ্বব্যাংকের রিপোর্টের কথা যেহেতু আপনি তুললেন, আমি এখানে একটা জিনিস একটু ক্লারিফাই করতে চাই। ওরা যেটা বলেছে যে 2010 থেকে 2016 পর্যন্ত প্রবৃদ্ধি যেটা হয়েছে, দ্যাট appears to be more inclusive, এবং 2016-র পরে কোয়ালিটি অফ গ্রোথের কথা বলেছে, যে গ্রোথ হয়েছে 6.5 থেকে 7% গ্রোথ হয়েছে, কিন্তু ইনক্লুশনটা কমে গেছে, মানে পভার্টি রিডাকশনের গতিটা কমে গেছে। রিডাকশন যে হয় নাই তা না, কিন্তু পেস অফ রিডাকশন স্লো ডাউন
টেকনিক্যাল ভাষায় যেটা বলে ইলাস্টিসিটি অফ পভার্টি রিডাকশন উইথ রেসপেক্ট টু গ্রোথ, এটা কমে গেছে। মানে এখানে আমার একটা বিষয় আমার মনে হয় তারা উল্লেখ করেন নাই, যেটা আমাকে একটু অবাক করেছে, যে 16 থেকে 22-এর মধ্যে গ্রোথের, ইট ওয়াজ নট জাস্ট এ প্রবলেম অফ কোয়ালিটি, এখানে কোয়ান্টিটিরও একটা প্রবলেম ছিল। যে গ্রোথের যে হিসাবটা আমরা দেখেছি, ডেটা ডিস্টোরশনের কথা বলছেন। ডেটা ডিস্টরশন এবং ডেলিবারেট ম্যানিপুলেশন, নিচে থেকে না উপর থেকে দেয়া ডিরেকশনের ভিত্তিতে, সেটা বিশ্বব্যাংকের 2022-এ তাদের যে কান্ট্রি ইকোনমিক মেমোরেন্ডাম রিপোর্ট করেছিল, সেখানেই তো তারা একটা বক্সে সেটা বলেছিল যে অন্তত অ্যাভারেজ যেখানে 7-এর কাছাকাছি, তার 3.5% এক্সপ্লেইন করা খুব কঠিন। কাজে এখানে আমি এই কারণেই এই পয়েন্টটা তুললাম যে আমরা যদি ন্যারেটিভটাকে এভাবে ফ্রেম করি যে 2010 থেকে 16-র মধ্যে গ্রোথের কোয়ালিটি ঠিক ছিল, কোয়ান্টিটিও ঠিক ছিল, পভার্টি রিডাকশন ভালো হয়েছে, কিন্তু 2016-র পরে গ্রোথ হয়েছে কিন্তু কোয়ালিটির প্রবলেম ছিল। এটা একটা ব্যাখ্যা হতে পারে যে গ্রোথ অ্যাকচুয়ালি হ্যাপেন্ড। অল্টারনেটিভ ব্যাখ্যা হলো যে গ্রোথই হয় নাই। তো গ্রোথ না হলে আর ইনক্লুশনের তো আর প্রশ্ন থাকে না, তাই না? মানে আপনি যেটা নাই সেটা আপনি কোথায় ডিস্ট্রিবিউট করবেন? তো কিন্তু এই সময়ে তো ব্যাপক লুটপাটের ঘটনাও ঘটেছে। হ্যাঁ, অবশ্যই, হ্যাঁ। সেটা আপনার গণতন্ত্রহীনতা বা জবাবদিহিতার সংস্কৃতি না থাকারই কি একটা ফলাফল? তা তো অবশ্যই। এখানে এটাও আমার মনে হয় এই একটা, আমরা ওই যে, আপনি জানি না গুনার মিডলের, আপনি ওই এশিয়ান ড্রামার বইতে এই কনসেপ্টটা দেওয়া হয়েছে, যেটা করে বলতেন যে থিওরি অফ কিউমুলেটিভ কজেশন। মানে একটা জিনিস, একটা কিছু ঘটে, সেটার পরে আরেকটা কিছু ঘটে, তারপরে আরেকটা কিছু একটা আরেকটার পরিপূরক হিসাবে ঘটতেই থাকে, চেইন রিয়াকশন হতে থাকে, কিউমুলেটিভ কজেশন। আমার মনে হয় এই যে বিশ্বব্যাংকের এই যে সময়ের যে ভাগটা 2010 থেকে 2016, এটার 16 কেন, সেটা 16 হওয়ার কারণ হচ্ছে খানা জরিপ হয়েছিল 2016-তে। নাহলে আমরা ইতিহাসকে যদি ভাগ করি, এটা কিন্তু 16 না, আমাদেরকে করতে হবে 2010 থেকে 2014, তারপর 2014 থেকে দেন দি রেস্ট ইজ হিস্ট্রি, রাইট? তো আমার যেটা ব্যাখ্যা সেটা হলো যে, আপনার খেয়াল আছে কিনা জানি না, 2014-এর আগে যখন বিএনপি আন্দোলন করছিল এই কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে, এবং তখন তো কেয়ারটেকার গভর্নমেন্ট বাতিল হয়ে গেছে, জি। তখন শেখ হাসিনা কিন্তু এক সময় যখন বিএনপিকে দাওয়াত দিলেন, খালেদা জিয়াকে বললেন আপনি সবাইকে, যাকে নিয়ে খুশি, জামাতকে নিয়ে আসেন, আমার এখানে আসেন। তারপর একটা বক্তৃতায় বললেন যে ইলেকশন যখন কাছাকাছি চলে এসছে, বলছেন যে নিয়ম রক্ষার জন্য আমরা ইলেকশনটা করি, জি। তারপরে একটা ছোটখাটো জাতীয় সরকার করে আমরা একটা সুষ্ঠু নির্বাচন করব। তো ওইটা তো তার ইন্টেনশনের মধ্যে ছিল, কিন্তু তারপর নির্বাচন যখন হয়ে গেল, যেখানে বিএনপি অংশগ্রহণ করলো না, উনি দেখলেন যে আরে এইটা করে তো পার পাওয়া যায়। এটা 96 এটা কিন্তু I 1996 don't think 15 she was- ফেব্রুয়ারি রিপিটেশন হচ্ছে না। হ্যাঁ, এটা 15 ফেব্রুয়ারি। অনেকেই কিন্তু বলতো তখন, না এটা 15 ফেব্রুয়ারি, বাংলাদেশে এটা কখনোই, বাংলাদেশের মানুষ এটা কখনোই হইতে দেবে না। আমার মনে হয় শেখ হাসিনা নিজেও এটা বিশ্বাস করতেন যে এটা করা খুব কঠিন হবে। ওই জন্যই তো এই ধরনের অফারগুলি দিয়েছিলেন। ওগুলো যদি বিএনপি যদি গ্রহণ করতো, তাহলে তো ইতিহাসের রাস্তাটা ভিন্ন হতো, তাই না? যে এই রাস্তা দিয়ে আমরা এসেছি, আমরা জানি না সেটা কি হতো, কিন্তু ইট উড হ্যাভ বিন ডিফারেন্ট। তাই আমি বলছি যে ওইটা করে যখন দেখলো যে ভোটারবিহীন নির্বাচন করেও বা প্রতিদ্বন্দ্বিতাবিহীন নির্বাচন করেও ক্ষমতায় টিকে থাকা যায়, এই যে কিউমুলেটিভ কজেশন, ওইটার থেকে চললো। ঠিক আছে, 2018-তে বিএনপি আসলো, তখন ঠিক আছে আমরা এখন রাতের ভোট করব। নিউ মডেল। হ্যাঁ, নিউ মডেল, রাতের ভোট করব, কারণ আমি যা ইচ্ছা তাই করি, অপোজিশন সেটা পারবে না। আর এইটা মোটামুটি আমি যদি প্রশাসন, পুলিশ এদেরকে ম্যানেজ করতে পারি, তাহলে ক্ষমতায় টিকে থাকা সম্ভব হবে। এবং তারপরে
24-এর নির্বাচন আমরা আসলাম, তখন মডেলটা চেঞ্জ করে রাতার আর প্রয়োজন হলো না, বিএনপি নাই, কিন্তু আন্তর্জাতিক তো দেখাইতে হবে যে একটা কম্পিটিটিভ ইলেকশন হয়েছে, কাজে ডামি নির্বাচনে চলে মডেলের চেঞ্জ হলো। কিন্তু আমি বলছি যে একটা ওয়ান থিং লেড টু অ্যানাদার, এবং পারপিচুয়েটেড দি এই নন ডেমোক্রেটিক এইটার বিহেভিয়ার অফ দি রুলিং এইটার পার্টি। কিউমুলেটিভ ইফেক্ট বা ইম্প্যাক্ট আমাদের ইকোনমির উপরে কি, এখন যে অবস্থা, আমরা যে অবস্থার ভিতর দিয়ে যাচ্ছি? ফান্ডামেন্টালি যদি আপনি ইম্প্যাক্টের কথা বলেন, সেক্ষেত্রে অর্থনীতিকে ম্যানেজ করার জন্য যেই প্রতিষ্ঠানগুলো আছে, যেমন অর্থ মন্ত্রণালয় বা বাংলাদেশ ব্যাংক, এনবিআর, এবং এই যে ব্যাংকিং সিস্টেম, এই যে বিভিন্ন প্রতিষ্ঠানগুলি আছে, এই প্রতিষ্ঠানের গুলো একটা হলো যে মানে চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে কাজ করা। যেমন বাংলাদেশ ব্যাংক একটা অটোনোমাস ইনস্টিটিউশন হিসাবে কাজ করবে, এবং সেখানে ব্যাংকিং সিস্টেমে যদি অর্থ মন্ত্রণালয় কোনো ধরনের প্রভাব খাটাতে চায় বা অর্থমন্ত্রী কোনো ধরনের প্রভাব খাটাতে চায়, তাহলে সেইটাকে ঠেকানোর দায়িত্ব হলো বাংলাদেশ ব্যাংকের। কারণ আর্থিক খাতের গার্ডিয়ান হচ্ছে বাংলাদেশ ব্যাংক। তাই তার এলাকায় এসে অন্য কেউ যদি রংবাজি করে, সেটাকে রোধ করার দায়িত্ব ওই তার বাংলাদেশ ব্যাংকের। তার মানে একে অপরকে কনস্ট্রেইন করবে। কিন্তু বাস্তবে এই কি যে হয়েছিল? চেক অ্যান্ড ব্যালেন্স, সিমিলারলি অন্যান্য প্রতিষ্ঠানের কথা বলতে পারেন, জুডিশিয়ারি বা পার্লামেন্ট, মিডিয়া, এই যে একে অপরকে কনস্ট্রেইন করা, যাতে ক্ষমতার ভারসাম্যটা থাকে, কেউ একচেটিয়া কিছু করতে পারবে না, এই ধরনের একটা পরিবেশ থাকে, এটা ভেঙে পড়েছে। এইটা ভাঙার ফলে রক্ষকই ভক্ষকে পরিণত হলো। সেটার সবচেয়ে বেস্ট এক্সাম্পল হচ্ছে দুর্নীতি দমন কমিশন। দুর্নীতি দমনের জন্য যাদের দায়িত্ব, সেখানেই দুর্নীতির চর্চা সবচেয়ে বেশি। তা আপনি যে বলছেন অর্থনীতিতে কি প্রভাব পড়লো, আমি বলছি যে অর্থনীতিতে যদি ওই অ্যাকাউন্টেবিলিটি সিস্টেমসগুলো ব্রেকডাউন করে, কারণ সব এখানে তো অ্যাকাউন্টেবল, তো আমরা কি বোঝাই অ্যাকাউন্টেবিলিটি বলতে? বোঝাই অ্যাকাউন্টেবিলিটি অফ দি গভর্নমেন্ট টু দ্য পিপল, তাই না? আর আরেকটা হলো অ্যাকাউন্টেবিলিটি অফ মার্কেটস। বাজারগুলিরও তো একটা জবাবদিহির, বাজারে যারা খেলছেন তাদেরও তো একটা জবাবদিহির জায়গা থাকতে হবে। নাহলে তো আমরা তো এমনি কথায় কথায় বলি যে বাংলাদেশে মুক্ত বাজার অর্থনীতি শুরু হয়েছে 1991 পর থেকে। এইটা কিন্তু সম্পূর্ণ ভুল একটা লেবেলিং। কারণ বাজার অর্থনীতির উপর নির্ভরশীলতা আমাদের বেড়েছে 1991 ফলে, মার্কেট বেসড রিফর্মসের কারণে। কিন্তু মুক্ত বাজার অর্থনীতি কিন্তু আমরা গড়ে তুলতে পারিনি। মুক্তবাজার অর্থনীতি যেটা বলে ওপেন মার্কেট ইকোনমি, তার মানে ওপেন টু হু? ওপেন টু কম্পিটিশন। তাহলে সিন্ডিকেট ওই আসলো কোথা থেকে আমাদের এখানে? হ্যাঁ, আমাদের এখন বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট, হরহামেশা এই কথাগুলো হ্যাঁ বলা সেটাই হয় বলছি কিন্তু। যে এই সিন্ডিকেটের উৎপত্তি এবং এই সিন্ডিকেট টিকে থাকে কেমনে? এই সিন্ডিকেট টিকে থাকে যদি নতুনদের প্রবেশ পথটা আপনি বন্ধ করতে পারেন, তাহলেই তো একমাত্র সিন্ডিকেট টিকে থাকা সম্ভব। মানে ইনকামবেন্টসরা ব্যবসা করে যাবে একচেটিয়া, নতুনরা এসে এখানে প্রতিযোগিতার সুযোগ পাবে না, বিভিন্ন ধরনের বাধা বিপত্তি তৈরি করা হবে। সে কারণে আমি বলছি যে আমরা মার্কেট ইকোনমির দিকে গিয়েছি, বাট ওপেন মার্কেট ইকোনমি কিন্তু আমরা এখনো গড়ে তুলতে পারিনি। সেটা আন্তর্জাতিক বাজারের সাথে আমাদের বাজারের সম্পৃক্তর ভিত্তিতে বলেন, বা আমাদের ইন্টারনাল মার্কেটেও এই ছোট ছোট নতুন উদ্যোক্তা এসে বাজারে প্রবেশ করে যারা অলরেডি প্রতিষ্ঠিত ব্যবসায়ী আছেন তাদের সাথে কম্পিট করার সুযোগ পাবে, সেই ধরনের পরিবেশ কিন্তু আমাদের এখানে নাই। কাজে ওই জন্য আমি বলছি যে আমাদের অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম দুই জায়গায় ভেঙে পড়েছে। একটা হলো স্টেটের অ্যাকাউন্টেবিলিটি টু দ্য ভোটার্স, আর একটা হচ্ছে মার্কেটের অ্যাকাউন্টেবিলিটি টু দ্য কনজিউমার্স। দুটোই কিন্তু আমরা ব্যর্থ হয়েছি।
আপনার কাছে আমি ছোট ছোট করে তিনটা বিষয়ে জানতে চাইবো, যেটা হলো গত 14-15 বছরের যে অরাজকতা ছিল, ইকোনমিক মিসম্যানেজমেন্ট ছিল। তো তিনটা বড় জায়গায় আপনার মেজর সেক্টরে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়ে গেছে যেটা বলা হয়ে থাকে। একটা বিদ্যুৎ খাত, একটা ভৌত অবকাঠামো খাত, আরেকটা হচ্ছে ব্যাংকিং খাত, আর্থিক সেক্টর। যেমন বিদ্যুৎ খাত নিয়ে আপনি সম্প্রতি একটা মন্তব্য করেছেন। বিদ্যুৎ খাতে আমি কোট করছি আপনার বক্তব্য পত্রিকা থেকে, যেদিন আপনারা একটা রিপোর্ট, অন্তর্বর্তী একটা রিপোর্ট সাবমিট করলেন মন্ত্রণালয়ে বিগত সরকার আমলে বিদ্যুতের যত চুক্তি হয়েছিল, সেই অনুষ্ঠানে আপনি একটা মন্তব্য করেছিলেন বিদ্যুৎ খাতে যে পরিমাণে বিল পরিশোধ করা হয়েছে এবং এর বিপরীতে যে বিদ্যুৎ উৎপাদিত হয়েছে এর হিসাব আইনস্টাইনও মেলাতে পারবেন না। এই জন্যে বলেছি যে আমরা ওই বিপিডিবি থেকে আইপিপির 2009-10 থেকে 2024 পর্যন্ত একদম বিজনেস গ্রুপ এবং প্ল্যান্ট, একটা গ্রুপের যে কয়টা প্ল্যান্ট আছে প্ল্যান্ট ওয়াইজ ডেটা, পেমেন্ট ডেটা সংগ্রহ করেছে যে তারা কত পাওয়ার জেনারেট করেছে প্রতি বছর এবং তারা তারা কত পেমেন্ট রিসিভ করেছে, ক্যাপাসিটি পেমেন্ট, ফুয়েল পেমেন্ট, এবং আরও এই ক্যাপাসিটি আর ফুয়েল পেমেন্ট হলো সবচেয়ে বড় ক্যাটাগরি, মানে 90% এই দুটোতে। আর আছে অপারেশন অ্যান্ড মেনটেনেন্স এবং নন স্কেলেবল ক্যাপাসিটি, ওগুলো টেকনিক্যাল ডিটেলস। কিন্তু এই যে টোটাল পেমেন্টের বৃদ্ধির হার এবং টোটাল জেনারেশন ফ্রম আইপিপিস, এই দুটা যদি আপনি কম্পেয়ার করেন 2010-24, 2010 মানে অর্থ বছর 11, 2010-11 তুলনায় জেনারেশন বেড়েছে 4.5, আর পেমেন্ট টু দিস যারা এই জেনারেশনটা সাপ্লাই করেছে বেড়েছে 11.1 গুণ। এখানে তো একটা প্রপোর্শনালিটি থাকার কথা, যে আপনার জেনারেশন যদি 1% বাড়ে, পেমেন্ট আর সব আদার থিংস রিমেনিং সেম, মানে আপনার কয়লার দাম বা গ্যাসের দাম, প্রোডাকশন এফিসিয়েন্সি, এভরিথিং এলস রিমেনিং সেম, এটাও 1%ই বাড়ার কথা। কিন্তু এই যে 4.5 আর 11.1 হলো পেমেন্টের বৃদ্ধি, 4.5 হলো জেনারেশনের বৃদ্ধি, এটাকে আপনি কয়লার দাম দিয়ে বা এই যে হাই স্পিড এই এইচএফও ব্যবহারের এইচএফওর প্রাইস দিয়ে, এগুলো তো সবসময় ওঠানামা করে, কখনো বেড়েছে কখনো কমেছে এই সময়কালে, এই 2010 থেকে 2024-এ। কাজে এগুলোকে বা এক্সচেঞ্জ রেট দিয়ে, এই কোনোটা দিয়ে আপনি এক্সপ্লেন, মানে ইকোনমিক ফ্যাক্টরস দিয়ে এগুলিকে এক্সপ্লেন করা যাবে না। তাহলে আমাদের এনার্জি যে ইনফ্রাস্ট্রাকচার অবকাঠামোটা গড়ে উঠেছে, এইটা স্মুথ এনার্জি ট্রানজিশনের কথা আমরা বলছি, এটা কতটা টেকসই হবে? আপনি এই পাওয়ার জেনারেশন ক্যাপাসিটির কথা বলছেন? টোটাল বিদ্যুৎ সেক্টরেই যে আপনি যে অব্যবস্থাপনার কথা, বিভিন্ন দুর্নীতির অভিযোগ আসছে সে কথাগুলো বললেন, এবং আপনাদের ওই যেদিন আপনারা রিপোর্ট সাবমিট করলেন ওই দিন একজন সদস্য বলেছিলেন এই দুর্নীতির কারণে 25% পর্যন্ত বিদ্যুতের দাম বেড়েছে। এখন টেকসই হবে সেটা কিন্তু বেশ কমপ্লিকেটেড প্রশ্ন, কারণ আমরা বিশেষ করে 2016 পর থেকে বিদ্যুৎ খাতে কিন্তু জেনারেশন প্ল্যান্ট অনেক গড়ে উঠেছে কয়লা ভিত্তিক। এসা আলমের প্ল্যান্ট হয়েছে চট্টগ্রামে, সামিটের প্ল্যান্ট হয়েছে মেঘনাঘাটে, সামিটের আগেও একটা ছিল, পরে প্রায় 560 মেগাওয়াটের একটা বড় প্ল্যান্ট হয়েছে। তারপর আমরা আদানির সাথে চুক্তি করেছি, সেখান থেকে প্রায় 1500 মেগাওয়াটের সাপ্লাইয়ের ক্যাপাসিটি গড্ডাতে তৈরি হয়েছে। ইদানিংকালে রূপসাতে এডিবি অর্থায়নের প্ল্যান্ট হয়েছে, সেটাও 400-450 মেগাওয়াটের। আপনার জেরা, যেটা আগে রিলায়েন্সের ছিল, রিলায়েন্সেরও প্ল্যান্ট হয়েছে। এগুলো কিছু গ্যাস ভিত্তিক, কিছু কয়লা ভিত্তিক। সমস্যাটা হলো যে এই প্ল্যান্টগুলো যেখানে, যেমন রূপসা যেখানে লোকেট করেছেন, ওখানে গ্যাসের ইনফ্রাস্ট্রাকচারটা নাই। কিন্তু আপনার ওই কমার্শিয়াল অপারেশন ডেট এটা যখন ডিক্লেয়ার্ড হয়ে যায় যে এই প্ল্যান্টটা ইজ রেডি ফর সাপ্লাইং ইলেকট্রিসিটি, তারপর থেকে ক্যাপাসিটি পেমেন্ট শুরু হয়ে যায় চুক্তি অনুযায়ী।
যে সিওডি পাওয়ার পরে ক্যাপাসিটি পেমেন্ট করতেই হবে। সামিটের যে গ্যাস ভিত্তিক পাওয়ার প্ল্যান্ট হয়েছে, এই রূপসারটাও গ্যাস ভিত্তিক, এইগুলো গ্যাস নাই। কিন্তু আমরা যেটা নথিপত্রগুলো এক্সামিন করে দেখেছি যে এই কন্ট্রাক্টগুলো যখন মূল্যায়ন করা হচ্ছিল, সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল, তখন কি এই প্রশ্নগুলি উঠে নাই যে যেখানে প্ল্যান করছি তখন সেখানে তো তো গ্যাস দিতে হলে। দায় মুক্তি দিয়ে রাখা হয়েছিল তাই প্রশ্ন। না, কিন্তু আমি বলছি যে প্রশ্নগুলি কিন্তু উঠেছে। আপনি যদি ফাইলগুলি দেখেন যে পিজিসিবি কে মতামতের জন্য দেওয়া হয়েছে, পেট্রোবাংলাকে মতামতের জন্য দেওয়া হয়েছে, বাংলাদেশ ব্যাংক, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, যারা সংশ্লিষ্ট যারা আছেন ওই ওই বিদ্যুৎ সরবরাহ এবং বিদ্যুৎ ইনফ্রাস্ট্রাকচারতে, সবার কাছে মতামতের জন্য প্রস্তাবগুলি পাঠানো হয়েছে এবং প্রশ্নগুলি কিন্তু ঠিকই উঠেছে। সেখানে কি বলা হয়েছে, হঠাৎ করে দেখা যায় না, আপাতত আমরা দিয়ে দিলাম যে ক্লিয়ারেন্সটা দিয়ে দিলাম, তখন আমরা একটা ব্যবস্থা করে নেব। মানে এটা জাস্ট একটা অ্যাডহক, একটা দিতে হবে। প্রশ্ন উঠিয়েছেন, ভালো, গুড কোয়েশ্চেন, আপনি ভালো প্রশ্ন করেছেন, প্রশ্নটা যৌক্তিক প্রশ্ন, আমরা আমলে নিচ্ছি, ক্লিয়ার করে দেন, যখন প্ল্যানটা তৈরি হবে গ্যাসের আমরা একটা ব্যবস্থা করে ফেলবো। এটা একটা আশা, একটা অ্যাসপিরেশনের ভিত্তিতে আপনি একটা চুক্তি সই করে দিলেন, এবং তারপরে মিলিয়নস অফ ডলার্স অফ ক্যাপাসিটি। এখন তো ইভেন এটা জেরা যে নিয়েছে রিলায়েন্স খুব বুদ্ধিমান, বেরিয়ে গেছে সময় মতো। এরা তো গভর্নমেন্ট সিওডি দিতে চাচ্ছিল না, কিন্তু বিভিন্ন প্রেসারে এসে সিওডি দিতে বাধ্য হলো। এইগুলোতে তো আপনার এক্সট্রা এই যে 11.1 গুণ আর এই যে 4, এখানেই তো ব্যাখ্যাটা, যে আমরা গ্রিডের ক্যাপাসিটি আছে কিনা সেইটা বিবেচনা না করে ওই গ্রিডের সাথে কানেক্ট করার পাওয়ার প্ল্যান্টে বিনিয়োগ করছি। সেখানে পিজিসিবি অবজেকশন দিলেও বলা হচ্ছে না, ঠিক আছে, আমরা ওই গ্রিড উন্নয়নে উই উইল ইনভেস্ট। বাই দি টাইম এই কনস্ট্রাকশনটা শেষ হইতে হইতে গ্রিড ক্যাপাসিটি এক্সপানশনটা হয়ে যাবে, তারপর আর কোনো খবর নাই। আমরা আবার একটু নির্বাচন প্রসঙ্গে ফিরে আসি। যেটা বললাম, বড় তিনটা খাতে আমাদের বড় বিপর্যয়কর অবস্থা হয়ে গেছে। বিদ্যুৎ খাত একটা, ব্যাংকিং খাত একটা, আর একটা ভৌত অবকাঠামো উন্নয়ন। তো সামনে নির্বাচন, আগামী নির্বাচন কেন্দ্রিক অনেকেই অনেক ধরনের প্রত্যাশা। তো বাংলাদেশের অর্থনীতিরও তো একটা এক্সপেকটেশন আছে ইকোনমির প্রতি, কারণ অতীতে গ্রহণযোগ্য নির্বাচন না হওয়ার কারণে তো ইকোনমি সাফার করেছে। তো আগামী নির্বাচনটা মোটামুটি গ্রহণযোগ্য যদি হয়, আমরা ধরে নিচ্ছি তর্কের খাতিরে, যেহেতু এখন দলীয় কোনো সরকার নেই, দলীয় সরকার থাকলে একটা আনসার্টিনিটি বেশি বিরাজ করে। তো এই নির্বাচনের পরে যে সরকার আসবে, সেই সরকারের টপ প্রায়োরিটি কি কি হওয়া উচিত? ইমিডিয়েট প্রায়োরিটির মধ্যে যেটা সাধারণ মানুষকে ভোগাচ্ছে সেইটা তো মূল্যস্ফীতি। তো নির্বাচনের সময় টাকা পয়সা বেশি খরচ হচ্ছে, অনেকেই বলছে যে মূল্যস্ফীতি আরও বাড়তে পারে। মূল্যস্ফীতির উপর চাপ অবশ্যই বাড়তে পারে। আমরা যদি মানে আমরা তো অ্যাকচুয়ালি হার্ড এভিডেন্স আমরা জানি না যে একটা ক্যান্ডিডেটকে নির্বাচন করতে গেলে কিরকম খরচ করতে হয়, কিন্তু একজন উপদেষ্টা থেকে আমরা শুনেছি, আপনিও নিশ্চয়ই জানেন যে 10 থেকে 20 কোটি টাকা জি। অন্তত খরচ করতে হয়। তাহলে 300টা আসনে একজন যদি 10 কোটি টাকা করে, তাহলে তো 3,000 কোটি টাকা একজনের, এক একজন করে, এখানে যদি 5 জন করে আপনি ধরেন, তাহলে 15,000 কোটি টাকা, এটা মিনিমাম, তাই না? এগুলো তো বাজারে ঢুকবে, চাহিদা তৈরি করবে, এবং এর সাথে অন্যান্য খরচ, সরকারেরও তো খরচ আছে নির্বাচনের সাথে রিলেটেড খরচ জি। বলে। তো আমি যদি জাস্ট ক্যান্ডিডেটের খরচ তুললাম, তো সব মিলে যদি আমি ধরেন 40-50 হাজার কোটি টাকা বাজারে অ্যাড হয়, তো সেইটা তো ডিম্যান্ড প্রেশার ক্রিয়েট করবে, এবং সেই জন্য মূল্যস্ফীতি বৃদ্ধির ঝুঁকিটা আরো বেড়ে যাবে। জি। তো তারপরে ক্ষমতায় আসার পরে নতুন সরকার মূল্যস্ফীতিকে কমানো, এইটাকে আমার মনে হয় তাদের 100 দিনের যদি কোনো কর্মসূচি থাকে, নর্মালি 100 দিন তো একটা স্ট্যান্ডার্ড হয়ে গেছে, কারণ ফার্স্ট 100 ডেজে কি করবে, এটা ইন্টারন্যাশনালি সবাই এটা একটা মোটামুটি সরকার মূল্যায়নে, নতুন সরকার মূল্যায়নে 100 দিনের কার্যক্রম দিয়েই শুরু হয়। তো ফার্স্ট 100 ডেজের ফার্স্ট প্রায়োরিটি আমার তো সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা বিভিন্ন
জরিপ যেগুলো হয়েছে, পিপিআরসি বা বিআইজিটি, এই যে বিভিন্ন জরিপ হচ্ছে যেখানে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনাদের সবচেয়ে বেশি উদ্বেগের জায়গা কোনটা, আপনি ইনভেরিয়েবলি প্রত্যেকটা জরিপে দেখবেন নাম্বার ওয়ান হচ্ছে জিনিসপত্রের দাম। কাজে এইটা কমাতে গেলে এটা নির্বাচিত সরকারের যেটা আপেক্ষিক অ্যাডভান্টেজ থাকবে, এটা তো হলো যে নর্মাল, মানে আমার এক্সচেঞ্জ রেটকে স্টেবল রাখতে হবে, বৈদেশিক মুদ্রার সরবরাহ যাতে কোনো ভাটা না পড়ে, সেটার একটা বড় ঝুঁকি আছে সামনে। নির্বাচনের পরে ওরকম ভাটা পড়তেও পারে, কিন্তু ওখানে যাতে ওগুলি সব ঠিক রাখলেও আপনি যে যেটা আমরা গত এক বছরের অভিজ্ঞতার ভিত্তিতে, এখানে তো বৈদেশিক মুদ্রার তো যোগান বেড়েছে, আন্তর্জাতিক লেনদেনে আমাদের ভারসাম্যের অনেক উন্নতি হয়েছে। একটা সংকোচনমূলক মুদ্রানীতি, অ্যাটলিস্ট সুদের হারের ভিত্তিতে যদি আপনি মূল্যায়ন করেন, তাহলে মুদ্রানীতিও তো সেই অবস্থানে থেকেছে। পলিসি রেট 8.5 থেকে 10% উঠানো হয়েছে, এটা তার নামানো হয়নি। মূল্যস্ফীতির উপরে প্রভাব এত কম হলো কেন? মূল্যস্ফীতি কমেছে, 12 থেকে 8.5% হয়েছে, কিন্তু এটা তো মূল্য বৃদ্ধির হারটা কমায়। 8.2 মানে কি? আগে যেটা আমি 100 টাকা দিয়ে কিনতাম, এখন এটা 108 টাকা 20 পয়সা দিয়ে কিনছি। যেটা এখন আপনি কাউন্টার করতে পারেন, ও এটা তো না কমলে তো 112 টাকা দিয়ে কিনতে হতো, হ্যাঁ ওখানে 4 টাকা, কিন্তু আমার গায়ে তো আরো 8 টাকার বোঝা বেড়েছে আমার ঘাড়ের উপরে। কাজে শুধু মূল্যস্ফীতি বৃদ্ধির হারটা কমাইতে হবে না, এতে তার অনেক নামাইতে হবে। ওই জন্য, ওই কারণেই তো এই উন্নত দেশগুলোতে টার্গেটটাকে এত কম রাখা হয় যে 2%-এর বেশি হইতে পারবে না, কারণ দিস ইজ ইনক্রিজ ইন প্রাইসেস, প্রাইস তো বাড়তেছে। তো ওই ইনক্রিজটা যাতে সহনীয় হয়, সেই জন্য অন্যদিকে আপনার ইনকাম যদি গ্রো করে, তাহলে ওটাই ম্যানেজ করতে পারবেন। কাজে আমাদের সরকারের যেটা চ্যালেঞ্জ হবে, মূল্যের স্তরটা কমানো, বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিস যেগুলো দরিদ্র মানুষ, নিম্ন আয়ের মানুষগুলি কানে, এই যে চাল, আটা, এই দুধ, এই জাতীয় জিনিস, সবজি, মশলা, এই জাতীয় পণ্যের দাম যাতে কমে। তো ওইটা কমতে গেলে আমার বাজার ব্যবস্থাপনায় আমরা গত অগস্ট মাসে যে একটা খুব সংক্ষিপ্ত সময়ে একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, যে চাঁদাবাজি যদি বন্ধ করতে পারেন, মার্কেটে যে চাঁদাবাজিটা হয়, ঘাটে, পথে, বাসে, ট্রাকে এবং দোকানে, এই যে, তাহলে মূল্যটা পড়ে যায়। আমি একদম সরাসরি দেখেছি একজন সাংবাদিক, এক মহিলা, সে সবজি বিক্রি করছে, তাকে জিজ্ঞেস করছে যে আপনি কম দামে বিক্রি করছেন, সে বলে আমি আগের তুলনায় 5 টাকা কম দিয়ে বিক্রি করছি এখন। বলে আপনি কম দামে বিক্রি করছেন, পোষাচ্ছে, কেমনে পোষায়, পোষায় কেমনে আপনার? বলছে পোষাচ্ছে কারণ আমি তো আগে যাই টাকা দিতাম, 50 টাকা দিতাম, সেইটা তো এখন আর দিতে হচ্ছে না, কাজে আমার 5 টাকা কমাইতে তো আমার গায়ে লাগতেছে, কারণ আমার এখনো 45 টাকা আমার উদ্বৃত্ত আছে আগের তুলনায়। এই যে এই এক্সটোরশনটা যে কত ভয়ঙ্কর এবং এটার রেটটা যে কত হাই, এটা আপনি বাজারে আপনারা নিশ্চয়ই জানেন, অনুভব করেন, কিন্তু যারা সরাসরি এক্সটোরশনিস্টদের সাথে ডিল করে ডে টু ডে বেসিসে, উইক টু উইক বেসিসে, তাদের অভিজ্ঞতা যদি জানেন, তাহলে বুঝতে পারবেন যে এটা কতটা শোষণ করছে এই ছোট ছোট প্রডিউসারদেরকে, যারা বাজারে এসে বিক্রি করে জিনিস। ওইখানে যদি নতুন নির্বাচিত সরকার, তারা তারা যদি না পারে এটা নিয়ন্ত্রণ করতে, তাহলে তো আমাদের এটা কেউ পারবে না। অতীতে আমরা দেখেছি তারা তারা প্রথম কথা হলো ওই উইলটা থাকবে কিনা, মানে ইচ্ছাটা থাকবে কিনা এটা বন্ধ করার, কারণ ইচ্ছা থাকলে উপায় বের হবে। তারা যদি ইমিডিয়েটলি প্রথম 100 ডেজে এসে এই জায়গায় একটা দৃশ্যমান পরিবর্তন দেখাতে পারে, এক্সটোরশনটাকে বন্ধ করা, তাহলে কিন্তু আপনার ওই জিনিসপত্রের দাম পড়া শুরু করবে। সাধারণ জনগণের মতো আমরাও সেটা এক্সপেক্ট করব নতুন সরকারের কাছে, যাতে সবাই এই রিলিফটা পায়। ডক্টর জাহিদ হোসেন, আমাদের আলোচনায় অংশ নেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আপনাকেও ধন্যবাদ এবং বিজনেস স্ট্যান্ডার্ডকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকেও ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।